রাত তখন গভীর। রূপপুর গ্রাম থেকে প্রায় 5 গ্রাম দূরে অবস্থিত কালীতলা শ্মশান। লোকমুখে শোনা যায় এই শ্মশানের পাশ দিয়ে রাতে যাওয়ার সময় বাতাসের গন্ধেও নাকি মরা কাটা লাশের গন্ধ পাওয়া যায়। পৌষ মাঘের হাড় কাঁপানো এই শীতে পুরো গ্রাম যেন সন্ধ্যের পরেই মরে যায়। মানুষজন তাড়াতাড়ি খেয়ে দিয়ে লেপ কাঁথার তলে নিজেকে সঁপে দেয়। শুধু বিপাকে পড়ে তারা, যাদের কোনো কারণে কাজ সেরে ফিরতে রাত হয়ে যায়। গ্রামের প্রাথমিক স্কুলের শিক্ষক অবিনাশ বাবু তার পুরনো সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। ও, আজ যেন হেডমাস্টার মশাইয়ের মিটিং শেষই হতে চাইছিল না। আর এই শীতের এক জ্বালা, এই রূপপুর থেকে নীলকণ্ঠপুর পৌঁছতে, ওরে বাবা, এত টাইম যে লাগে। আর তার উপরে এই কালীতলা শ্মশান, ওরে বাবা, লোকে এহ, কত কি বলে এই জায়গাটা নিয়ে। রাম নাম, রাম নাম। ও, আর সাইকেলের চেনটাও আজকে বড় আওয়াজ করছে। অবিনাশবাবুর মনে হলো তার ঠিক পেছনেই কেউ যেন পা টিপে টিপে হেঁটে আসছে। তিনি দ্রুত সাইকেলে প্যাডেল মারতে লাগলেন। সামনে সেই বিশাল পুরনো বট গাছ, সেটাকে শ্মশানের রক্ষক বলা হয়। জেঠু, ও জেঠু, একটু দাঁড়াবেন? আমার একটা উপকার করবেন? অবিনাশবাবুর হাত পা ঠান্ডা হয়ে এলো। এই শ্মশানের ধারে মধ্যরাতে কোনো মানুষের কণ্ঠ আসাটা স্বাভাবিক নয়। কে 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 মা, কে মা তুমি? এই শ্মশানের ধারে কেন দাঁড়িয়ে আছো? তোমার ঘর বাড়ি নেই নাকি? আমি না খুব কষ্টে আছি। এই যে বট গাছের ডালে দেখছেন তো, আমার কি যেন একটা ঝুলে আছে। ওটাকে উদ্ধার না করলে আমি তো মুক্তি পাচ্ছি না। একটু আমার কাছে আসবেন? আসুন না। অবিনাশবাবু কৌতূহল বশত টর্চের আলোটা উপরের দিকে তুললেন। যা দেখলেন তাতে তার চিৎকার করার শক্তিও হারিয়ে গেল। গাছের একটা মোটা ডালে একটা শাড়ির ফাঁস দিয়ে একটি দেহ ঝুলছে, ঠিক যেন সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটির হুবহু প্রতিচ্ছবি। জেঠু, আমার লাশটা উদ্ধার করে দাও না। আমাকে সৎকার করো, নইলে আমি কিন্তু কাউকে ছাড়বো না। অবিনাশবাবু আর সহ করতে পারলেন না। আতঙ্কে তার সাইকেল ছিটকে পড়ল এবং তিনি এক বিরাট চিৎকার করে সেখান থেকে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। আরে ধুর, তোমরা তো দেখেছো অবিনাশবাবুর চেয়ে বেশি ভয় পেয়েছে বুড়ো মানুষ। ঠান্ডায় হয়তো কোনো গাছের ছায়া দেখে জ্ঞান হারিয়েছেন। বিজ্ঞানের যুগে এসব ভূত প্রেত বলে কিছু হয় না। হাহ, আকাশ, তুই সবসময় যুক্তির কথা বলিস তাই না? কিন্তু ওই নীলকণ্ঠপুরের বটগাছটার নিচে কেন বারবার মানুষ মারা যায় একবারও ভেবে দেখেছিস? তুই যদি এতই সাহসী হোস, তাহলে আজ রাতে ওই বটগাছের নিচে এক রাত কাটিয়ে আয় দেখি। চায়ের দোকানে বসেছিলেন গ্রামের প্রতাপ সিং। তিনি এই অঞ্চলের মাতব্বর। তার চোখে এক অদ্ভুত তরুতা। ঠিক বলেছিস সাগর, একদম ঠিক বলেছিস। আকাশের যখন ভূতে বিশ্বাস নেই না, ওর সাহস দেখা দরকার। আকাশ, তুই যদি ওখানে গিয়ে সারা রাত কাটিয়ে আসতে পারিস আর একটা পেরেক, হ্যাঁ পেরেক পুঁতে আসতে পারিস, তাহলেই বুঝবো তুই খুব সাহসী। ঠিক আছে, আমি আজ রাতেই যাব। প্রমাণ করে দেবো যে ওখানে ভূত নয়, মানুষের ভয় রাজত্ব করে। তোমরা কাল সকালে গিয়ে পেরেকটা দেখে এসো। সে এখন বাড়ির সদর দরজা দিয়ে বেরোচ্ছিল, তখন তার পোষা কুকুরটা অদ্ভুতভাবে কাঁদতে শুরু করলো। ধুর, টাইসনটাও আবার উল্টোপাল্টা আচরণ করছে। আরে অবিনাশবাবু হয়তো বুড়ো বয়সে কুয়াশাকে ভূত বলে ভেবেছেন। বিজ্ঞান যেখানে মঙ্গলে ঘর বানাচ্ছে আর সেখানে সামান্য একটা বট গাছে ভয় পাবে না। আকাশ, তোকে জিততেই হবে। গ্রাম ছাড়িয়ে মাঠের পথে পা বাড়াতেই আকাশ বুঝতে পারল
ঠান্ডা আজ অস্বাভাবিক। কিরে রাজু, আকাশ দেখছি ভালোই বুক ফুলিয়ে যাচ্ছে ওই গাছটার দিকে, আর টসটাও তেমন জ্বালাচ্ছে না, কি বুঝছিস? হেই চুপ কর, ও যেন আমাদের শব্দ শুনতে না পায়। কিন্তু সাগর, একটা জিনিস খেয়াল করেছিস? অবিনাশবাবু যেখানে অজ্ঞান হয়েছিলেন ওই জায়গাটা পার হওয়ার পর থেকেই বাতাসটা কেমন ভারী ভারী লাগছে না? আকাশ বটগাছের সামনে দাঁড়িয়ে চারপাশটা একবার ভালো করে দেখে নিল। কই, কোথায় ভূত? আলু কাকা আর প্রতাপ সিং তো আমাকে ভয় দেখাচ্ছিল। এবার এই পেরেকটা পুঁতে দিই, ব্যাস কাল সকালে সবাই বুঝে যাবে আকাশের সাহস কত। সাগর, তুই এখানে কি করছিস? তোরা তো দূরে থাকার কথা ছিল, আর তোর তোর হাতে এমন ঠান্ডা কেন? আকাশ, তুই এখানে আসবি আমি জানতাম। তুই বিজ্ঞানের কথা বলছিলি না, কিন্তু কিন্তু বিজ্ঞানের বাইরেও যে যন্ত্রণা আছে সেটা কি তুই জানিস? ওই দেখ উপরের দিকে দেখ। আকাশ টসটা উপরের দিকে তুলতেই দেখলো বটগাছের ডালে সেই মেয়েটি ঝুলছে, যাকে অবিনাশবাবু দেখেছিলেন। মেয়েটির নাম মেঘনা। আকাশ, তুই আমার ভাই না? আমাকে কি চিনতে পারছিস না? এই প্রতাপ সিং আমাকে আর তোর বন্ধু সাগরকে এই শ্মশানে শেষ করে দিয়েছিল। আমাদের লাশ এই মাটির নিচেই পড়ে আছে। আকাশের মাথা ঘুরতে শুরু করলো। আকাশ প্রচণ্ড ধাক্কা খেয়ে জ্ঞান হারিয়ে বটগাছের শিকড়ের উপর আছড়ে পড়ল। প্রীতম, কাল রাতে আমি যা দেখেছি তা কোনো স্বপ্ন নয়। সাগর মারা গেছে, ওকে আর মেঘনাকে প্রতাপ সিং খুন করেছে। কি বলছিস আকাশ? প্রতাপ সিং তো আমাদের গ্রামের ভগবান, উনি কেন সাগরকে মারবেন? আর সাগর তো 1 মাস আগে নিখোঁজ হয়েছিল বলে আমরা জানি। নিখোঁজ নয় রে, ওকে নিখোঁজ সাজানো হয়েছে। সাগর আর মেঘনা একে অপরকে ভালোবাসতো। মেঘনা ছিল প্রতাপ সিংয়ের বাড়ির আশ্রিতা। প্রতাপ সিং চাননি তার মান সম্মান নষ্ট হোক, তিনি ওই শ্মশানেই ওদেরকে বলি দিয়েছেন। সাগরের আত্মা আমাকে সব বলেছে, আমাদের বিচার করতেই হবে। আকাশের যুক্তি আজ তার বিজ্ঞানের পাতায় নেই, তাই এখন ন্যায়ের দাবিতে সোচ্চার। আকাশে এক বিশেষ ফোন দিয়ে আঁটলো। তারা গ্রামের রটিয়ে দিল যে কালীতলা শ্মশানে বটগাছের নিচে প্রাচীন মোহরের ঘোড়া পাওয়া গেছে। প্রতাপ সিং ছিলেন ভীষণ অর্থলোভী। এই খবর শোনা মাত্রই তিনি নিজের বন্দুক নিয়ে মাঝরাতে একাই শ্মশানে রওনা হলেন। প্রতাপ সিং বটগাছের নিচে পৌঁছালেন। চারিদিকে শ্মশানের নিস্তব্ধতা। তিনি কোদাল দিয়ে মাটি খুঁড়তে শুরু করলেন। লোভে তার চোখ চকচক করছে। চণ্ডীপুরের এই গাধাগুলি জানেই না এখানে কি লুকিয়ে আছে আসলে। মোহর, হ্যাঁ, এই সব মোহরগুলো আমার হবে। এই শ্মশানেই তো এই আপদ দুটোকে বিদেয় করেছিলাম, আর আজ এই শ্মশানই আমাকে রাজা বানাবে, রাজা। হঠাৎ মাটি খোঁড়া বন্ধ হয়ে গেল। এক জোড়া বরফ শীতল হাত মাটির নিচ থেকে বেরিয়ে এসে প্রতাপ সিং এর পা দুটো আঁকড়ে ধরল। কি মন্ডল মশাই, মোহর খুঁজতে এসছেন? আমাদের রক্ত দিয়ে যে মাটি ভিজিয়েছিলেন সেখানেই আজ আপনার সমাধি হবে। ওরে বাবা, ওরে বাবা রে, তোমরা তো মরে গেছো। আমি নিজের হাতে তোমাদের মেরেছি। তোমরা ফিরে আসতে পারো না। আমি তোমাদের সব সম্পত্তি দিয়ে দেব। আমাকে মাফ করে দাও। না মণ্ডল মশাই, আজ আর পালানোর পথ নেই। আপনি নিজের মুখে স্বীকার করেছেন আপনি ওদের খুন করেছেন। আইন আপনাকে ছাড়বে না, আর এই আত্মারাও না।